আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক আরোপ, পণ্য রফতানিতে মোট 35% মাশুল দিতে হবে। কূটনৈতিক বিজয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন। জুলাই সনদ বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। সংস্কারের আইন ভিত্তি না দিলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলছে জামাত। জুলাই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আত্মবিশ্বাসী এনসিপি। রাজনীতির মাঠে আরো সক্রিয় হওয়ার পরিকল্পনা, জাতীয় নির্বাচনের সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা অপু গ্রেফতার। সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন আইএসপিআর। এবং গত বছর আজকের এই দিনে আন্দোলন দমাতে জাওয়াতকে নিষিদ্ধ করে পতিত আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ থেকে বাংলাদেশকে আগের 15 ও নতুন করে 20% অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। এদিকে 20% শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ অর্জনকে ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করে আলোচক দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার তৃতীয় দফা শেষে 15% কমিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। নতুন 20% শুল্কের সঙ্গে বর্তমানের গড় 15% মিলিয়ে মোট 35% শুল্ক দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে, যার সর্বোচ্চ হার 41%। বাংলাদেশের এই হার শ্রীলঙ্কা, পাকিস্তান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রতিযোগী দেশের সমপর্যায়ের। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20% ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা শুল্ক আলোচনা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টানা 3 দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তবে বাংলাদেশ 20% ট্যারিফ হারে সীমিত থাকায় বড় ধাক্কা এড়াতে পেরেছে বলে মনে করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, দেশের পোশাক খাত সুরক্ষিত রাখতে কৌশলগত আলোচনা করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশে এই কাজটি করতে পেরেছে। একজন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বা একজন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান যে কোনো দেশের জন্য সম্পদ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে পারফরমেন্স আমি আলোচনার টেবিলে এবং তার বাইরে বিভিন্ন জায়গাতে নিজের চোখে দেখলাম, এটা যে কোনো দেশের জন্য গর্বের ব্যাপার। সমালোচনা করেন, যে কারো সমালোচনা করেন, কিন্তু যার যে কাজ এবং তিনি যে কাজটি করছেন আন্তরিকতা দিয়ে করছেন, সেটা সম্ভবত আমাদের বলা দরকার। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্কহার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, এটি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য।
এর আগে গত ২রা এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ৯ এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। একই সাথে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার জন্য ৩১ জুলাই পর্যন্ত সুযোগ দেয়া হয়। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করল যুক্তরাষ্ট্র। আশিকুর রহমান, এটিএন বাংলা। জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন তা সবই করেছে বিএনপি। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে দলের কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মিলনায়তনে মাদ্রাসাটির প্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বিএনপি। রাষ্ট্র সংস্কারে আইনি ভিত্তি না থাকলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া অর্জনকে টেকসই করতে দ্রুত জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামাতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে জামাত নেতারা বলেন, নির্বাচন বানচাল করার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান, প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, স্বৈরাচারের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে না পারলে শহীদদের স্বপ্ন সফল করা সম্ভব নয়। শহীদদের পরিবার ও আহতদের এখনো কেন পুনর্বাসন করা হয়নি সেই প্রশ্ন তোলেন তারা। এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? জামায়াত নেতারা বলেন, দেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে বলে একটি দল জুজুর ভয় দেখাচ্ছে। দেশে নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে তারা বলেন, নির্বাচন পেছানো ও বানচালের ষড়যন্ত্র হচ্ছে। একটি দলের মহাসচিব বললেন, বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণ পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন, জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। নির্বাচন পিছানোর গন্ধ, নির্বাচন বানচাল করার গন্ধ পাচ্ছি আমরা। রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করা না গেলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন আলোচকরা। সংস্কার বাস্তবায়ন করতে এর আইনি ভিত্তি চান জামায়াত নেতারা। আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে লেখা বইয়ের ইংরেজি ও আরবি ভাষায় সংস্করণের মোড়ক উন্মোচন ও একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন তারা। এতে শাহবাগের প্রধান সড়ক দিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষ। অন্যদিকে আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগের নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি। আন্দোলনকারীরা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। রাজধানীর গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানে আলম অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চাঁদাবাজির ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া ও ৫ সহযোগী গ্রেফতার হওয়ার পর সংগঠনের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ও অপুকে বহিষ্কার করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদারের নির্দেশে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি মামলায় রিয়াদ সহ 4 আসামি 7 দিনের রিমান্ডে আছে। অন্য একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পাঠানো হয়েছে টঙ্গীর কিশোর সংশোধনাগারে। অপুকে বিকেলে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর আরও জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বৈরাচার শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনের বিরুদ্ধে জমে ওঠা বহু বছরের ক্ষোভ 2024-এর 1 আগস্ট রাস্তায় রক্তের স্রোতে ফেটে পড়ে। দেশব্যাপী ছাত্র জনতার রাজপথে নেমে আসা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে জামাত শিবির নিষিদ্ধ, 6 সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া, শিক্ষক নাগরিক সমাজের প্রতিবাদ ও আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু করে। সব মিলিয়ে 1 আগস্ট ছিল এক যুগান্তকারী দিন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার আন্দোলনে সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরণের অপেক্ষায় ছিল পুরো দেশ। তখনও অনেকটা নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনার হাতে। ভয় নিয়ে এই সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে আসে শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রশিদ। 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এরপর দেশব্যাপী রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনে নিহত ও নির্যাতিতদের স্মরণে চিত্রকলা, গ্রাফিতি, মশাল মিছিল, মোমবাতি প্রজ্বলন, শিশুদের হাতে ব্যানার নিয়ে ছিল নতুন প্রজন্মের শান্তিপূর্ণ প্রতিরোধ। শিক্ষার্থীদের যেন গুলি করা না হয় তাই রাস্তায় নেমে আসেন শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধিরা। আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না। যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করুন। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। এই যে মিথ্যাচার নির্ভর সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, তার থেকে সরে আসতে হবে। এদিন আন্তর্জাতিকভাবেও চাপে পড়ে সরকার। বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে সরকার। অবভিয়াসলি পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এবং দেশব্যাপী নাগরিক সমাজের ধিক্কারে এদিন ডিবি অফিস থেকে 6 সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ। আন্দোলনের পেছনে বড় ধরনের ভূমিকা রয়েছে জামাত ও শিবির, তাই এদিন নির্বাহী আদেশে তাদের নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। তবে মাত্র 4 দিন পরে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সরকার বা আওয়ামী লীগের কেউ। পতনের শেষ দিকে এসেও দাম্ভিকতার চূড়ান্ত রূপ দেখিয়েছিল ফ্যাসিস্ট দলটি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? পায়ের নিচে মাটি না থাকলেও ক্ষমতায় টিকে থাকতে গণগ্রেফতার চালাচ্ছিল স্বৈরাচার সরকার। পাশাপাশি পুলিশের গুলিতে আহতদের দেখতে হাসপাতালেও যায় দলটির নেতারা। পতনের ঠিক আগ মুহূর্তে কি করবে আওয়ামী লীগ তা বুঝে উঠতে পারছিল না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। নিজ দলের নেতাকর্মীদের মাঠে না পাওয়া, জনতার জেগে ওঠা, মৃত্যুকে ভয় না করে শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসায় আওয়ামী লীগের করুণ পরিণতির দিকে যাত্রা শুরু হয় 2024-এর 1 আগস্ট। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা কমার্স কলেজ। ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মামুন আহমেদ। তিনি বলেন, সৎ, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও ইটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আর অনিয়ম রোধী, ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, অটো পাসের মতো সংস্কৃতি চালু করে মেধার অবমূল্যায়ন করা হয়েছে। ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল কাজী ফয়েজ আহমেদ, আনম, নাইম মোজাম্মেল সহ অন্যান্যরা। অসাধারণ কম্পিটিটিভ একটা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ভর্তি পরীক্ষায় পাশ করেছে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে শুধুমাত্র সুযোগ যারা পেয়েছে তাদের মধ্যে নিজের স্থান করে নিতে পেরেছে। আই ট্রুলি কংগ্রাচুলেট ইউ। রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এই ধরনের নজির দেখেছি যে রাজনৈতিক বিবেচনায় যাদের ভর্তি হবার ন্যূনতম যোগ্যতা নাই তারা কিন্তু রাজনৈতিক বিবেচনায় তারা ভর্তি হতো। আমরা বাংলাদেশ থেকে এমনভাবে দেখতে চাই একটা সৎ, যোগ্য, মেধাবী প্রজন্ম যাতে আমাদের সামনে আসে। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে কিছুটা স্বস্তি, সবজির দামে 50 থেকে 60 টাকায় মিলছে সব ধরনের সবজি। দেশি মাছের দাম স্বাভাবিক থাকলেও নাগালের বাইরে ইলিশ মাছের দাম। ডজন প্রতি 15 টাকা বেড়েছে সব ধরনের ডিমের দাম। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার ও গরুর মাংসের দাম। তরিক ইসলামের রিপোর্ট। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে বৃষ্টির মাঝেই রাজধানীর কাউরান বাজারে ভিড় ক্রেতাদের। এদিন 50 থেকে 60 টাকার মধ্যে মিলছে সব ধরনের সবজি। কিছুটা কমে 160 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, আর আমদানিকৃত এলসি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা দরে। 30, 15 কেজি 40, ঝিঙের কেজি 50, ঝিঙের কেজি 60, বরিশালে মিষ্টি আপনার কেজি মাত্র 50, ধুন্দুলি কেজি 50। শুক্রবার পরিবারের মুখে কিছুটা ভালো খাবার তুলে দিতে ভিড় মাছ ও মাংসের দোকানে। দেশি মাছের দাম কিছুটা কম থাকলেও এদিনও অনেকেই ফিরে যান ইলিশ মাছ না কিনে। এই বছর এটার দাম অনেক বেশি, সেজন্য ইলিশ মাছ কিনে আর অপেক্ষা করছে যদি কমে। এটি গত সপ্তাহে বেশি আপনার 2300, 2200, এই সপ্তাহে আপনার 2500, 2600। গরিবের আমিষ ডিম কিনতে গেলেও গুনতে হবে বাড়তি টাকা। ডজন প্রতি 15 টাকা বেড়েছে সব ধরনের ডিমে। এখন স্যার আমরা কিনাই পড়ে যাই 80 টাকা, 1080 টাকা কিনা পড়ে যায়, আমরা বিক্রি হয় 1100 টাকা। ডজন পরে স্যার প্রায় 35 টাকা পড়ে যায় আর কি, 135 টাকা ডজন পড়ে যায়। উৎপাদন থাকলেও চালের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানালেন ক্রেতা ও বিক্রেতা। সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার অস্থিতিশীল করার অভিযোগও তাদের। বড় বড় ব্যবসায়ীরা চালের ব্যবসা ঢুকা এই চালের বাজারটাকে অস্থিতিশীল করে ফেলছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, আলোচনায় বসার আগে ইরানের উপর আগ্রাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ দিতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আক্রমণ করলো তখন তেহরান আলোচনার মধ্যেই ছিল, তাই আবার আলোচনায় ফিরতে হলে ক্ষতিপূরণ ও নিশ্চয়তা দিতে হবে যে ইরানের উপর হামলার ঘটনা আর ঘটবে না। এই সময় তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনো শূন্য মাত্রার সমৃদ্ধিকরণ চায় তবে আলোচনার কোনো ভিত্তি থাকবে না। গত 13 জুন ইরানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ও কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইরানও। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নৌবন্দরের কার্যক্রম শুরুর জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এ কার্যক্রমের সাথে সরকার সহ জড়িত সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে নদী বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ প্রোটোকল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এর আগে সুলতানগঞ্জ নদী বন্দর ও কোর্ট অফ কল পরিদর্শন করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক আরোপ, পণ্য রফতানিতে মোট 35% মাশুল দিতে হবে। কূটনৈতিক বিজয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন। সংস্কারের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আইনি ভীতি না দিলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলছে জামাত ইসলামী। জুলাই পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আত্মবিশ্বাসী এনসিপি। রাজনীতির মাঠে আরো সক্রিয় হওয়ার পরিকল্পনা, জাতীয় নির্বাচনের সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি। সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা উপগ্রেফতার। সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন আইএসপিআর। এবং গত বছর আজকের এই দিনে আন্দোলন দমাতে জামাতকে নিষিদ্ধ করে পতিত আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে রাজপথে নামে বাংলাদেশের মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।